কলকাতা থেকে আমার কলেজের 3জন সহপাঠী বন্ধু এসেছিল আমাদের গাঁয়ে বেড়াতে। তাদের নিয়েই আমি সেদিন বিকেলে গিয়েছিলাম গা ছাড়িয়ে মাইল দেড়েক দূরে ময়ূরাক্ষী নদীর তীরে। ওখানকার ময়ূরাক্ষীর 2 তীরের শোভা বড়ই নয়নমুগ্ধকর। ভেবেছিলাম সন্ধ্যার কোল অবধি নদীর ধারে বসে গল্পগুজব করে তারপর বাড়ি ফিরব। অন্ধকারে মাঠের মধ্যে আসতে পথে সাপকোপের সম্মুখীন হতে হবে, এই ভয়ে বাবার 5 সেলের টর্চটা সঙ্গে এনেছিলাম। গরমকাল, 6:30তেও তখন অনেক বেলা, প্রায় 6:30টাই তখন হবে। আমরা 4 জনে কবিগুরুর একটা গান নিয়ে আলোচনা করছি। আলোচনায় আমরা এতই মশগুল ছিলাম যে পশ্চিম দিক থেকে কালো মেঘ উঠে কখন যে প্রায় অর্ধেকটা আকাশ ঢেকে ফেলেছে খেয়ালই হয়নি। হঠাৎ ঝড় উঠতে খেয়াল হলো। আমরা ধড়মড় করে উঠে পড়ে এরকম ছুটতে ছুটতেই বাড়ির পথে হাঁটা দিলাম। আমি জানি এই 1.5 মাইল পথের মধ্যে কোনো ঘরবাড়ি নেই, অর্থাৎ বৃষ্টির হাত থেকে শরীর বাঁচাবার মতো কোনো আশ্রয় নেই। বরাত মন্দ 5-7 মিনিটের মধ্যেই দৈত্যের মতো কালো মেঘটা সারা আকাশ ছেয়ে ফেলল এবং মুষলধারে বৃষ্টি নামল। সেই সঙ্গে ঝড়ের সে কি বেগ! প্রাণপণে ছুটতে লাগলাম আমরা 4 জনে। ছুটতে ছুটতেই আমার খেয়াল হয়ে গেল যে আর একটু এগোলেই আমাদের ডান পাশে পড়বে একটা পোড়ো কালী মন্দির। সেখানে গিয়ে উঠলে ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচা যেতে পারে, কিন্তু সন্ধ্যার পর ওই মন্দিরের ধারে কাছে কেউ ঘেঁষে না। আমারও মন চাইছিল না ওদিকে যাওয়ার। গায়ের অন্য সকলের মতো ওই মন্দিরের প্রতি আমার মনেও ভয় আছে। অবশ্য ভয়ের কোনো কারণ আজ পর্যন্ত কিছু ঘটেনি কারো ক্ষেত্রে। ভয়টা কেবল সংস্কার বশেই। তবু আমি যদি একা থাকতাম তাহলে হয়তো একা থাকার জন্যেই ওই মন্দিরে যেতে ভয় পেতাম, কিন্তু আমরা রয়েছি 4 জন, সঙ্গে 5 সেলের টর্চ। অযথা ভয় পাওয়ার কোনো কথাই নয়। তাই মনে সাহস পেয়ে আমি বন্ধুদের নিয়ে ভিজে গোবর হয়ে ওই পুরো মন্দিরটার চাতালে গিয়ে উঠলাম। বেশ বড়সড় মন্দির। মন্দিরের দুপাশে ও পিছনে আরও খানচারেক ঘর আছে। এই মন্দির ছিল একজন তান্ত্রিকের। ঘরগুলির মধ্যে একটাতে নাকি মায়ের ভোগ রান্না হতো। অন্য ঘরগুলিতে চেলা চামুন্ডাদের নিয়ে তান্ত্রিক বাস করত। মন্দির ও ঘরগুলির কিছু কিছু অংশ এখন ভেঙে পড়েছে, দেয়ালের ছাদে গাছপালা গজিয়েছে। মন্দির প্রাঙ্গণ লতাগুল্মের ঝোপে ঝাড়ে আবৃত। এমন মুষলধারে বৃষ্টি না নামলে আমি কখনোই এই পোড়ো মন্দিরে আশ্রয় নিতাম না। এখন মাত্র সন্ধ্যা রাত, কিন্তু জায়গাটার পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে যেন এখন মাঝরাত। বন্ধু শ্যামল বলল, আচ্ছা জায়গায় আমাদের নিয়ে এলি বটে, সাপ কোপে কামড়াবে না তো? আমি টর্চটা জেলে চারিদিকে দেখে নিয়ে বললাম, দেখে তো সেই রকমই মনে হচ্ছে। কি করব ভাই, যা বৃষ্টি নামলো। বাড়ি যে এখনো অনেক দূরে। এই বৃষ্টিতে এতখানি রাস্তা ভিজলে সবাইকেই জ্বরে পড়তে হতো। আর এক বন্ধু রতন বলল, সে কথা সত্যি। কি মন্দির ছিল রে এটা! দেখে তো মনে হচ্ছে এককালে খুব জাঁকজমকের সঙ্গে পুজো আচ্চা হতো এখানে। বললাম, হ্যাঁ, মারাত্মক রকমের জাঁকজমক সহকারেই এখানে কালী প্রতিমার পুজো হতো শুনেছি। সেই জাঁকজমক এতই মারাত্মক ছিল যে কোনো লোক পুজো দেখা তো দূরের কথা, কোনোদিন প্রতিমা দেখতেও এখানে আসতো না। একথা শুনে শ্যামল, রতন ও অজয় সবিস্ময়ে জিজ্ঞাসু নেত্রে আমার দিকে তাকালো। আমি বললাম, শোন তবে, এই মন্দিরের ইতিহাস যেটুকু আমি জানি, আমার ঠাকুরদার বয়স যখন ছিল 24-25, সেই সময় এই মন্দিরে কালী সাধনা করত একজন তান্ত্রিক কাপালিক। শুনেছি সেই কাপালিকের চেহারা এতই ভয়ঙ্কর ছিল যে কোনো সাধারণ মানুষ তার ধারে কাছে যেত না।
7-8 জন চেলা ছিল তার। তাদের চেহারাও ছিল ভয়ঙ্কর। ওই যে বেদিটা দেখেছিস, ওই বেদির ওপর থাকতো কালী মূর্তি। তখন কেউই জানতো না যে ওই মূর্তিটা নকল কি আসল মূর্তি। অর্থাৎ নিচেকার একটা গোপন কক্ষে মন্দিরের পিছন দিকে একখানা ঘর আছে। সেই ঘরের মেঝের মধ্যে দিয়ে নিচেকার ঘরে যাওয়ার সিঁড়ি আছে। এই ব্যাপারটা আকস্মিকভাবে টের পেয়ে যায় আমাদেরই গায়ের একদল ছেলে। দলে তারা 6 জন ছিল। সেদিন তারা গিয়েছিল পাশের গাঁয়ে এক বউ ভাতের নিমন্ত্রণ খেতে। খেয়ে দিয়ে যখন তারা ফিরছিল তখন রাত 11টা। আমরা আজ যে কারণে মন্দিরে ঢুকলাম, সেদিন তারাও ঠিক একই কারণে এই মন্দিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। আজকের মতো সেদিন রাতেও এমন মুষলধারে বৃষ্টি নেমেছিল। তারা এই মন্দির চাতালে উঠে দেখে প্রতিমার দরজা বন্ধ। মানুষের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। তারা ভাবল কাপালিক ও তার চেলা চামুন্ডারা সবাই বোধহয় ঘুমিয়ে পড়েছে। এমন সময় তাদের কানে পৌঁছয় পুজোর ঘণ্টার ধ্বনি। কিন্তু ঘণ্টায় যে আওয়াজ তাদের কানে আসছিল, সেই আওয়াজটা ছিল খুব চাপা ও ক্ষীণ। প্রথমটা তাদের মনে হয়েছিল খানিকটা দূর থেকে বোধহয় আওয়াজটা আসছে, তাই এমন চাপা মনে হচ্ছে। তারপরেই তাদের খেয়াল হলো যে এই মন্দিরের চারপাশের প্রায় মাইল খানেক জায়গার মধ্যে কোনো বাড়িঘর লোকবসতি নেই। তবে ওই ঘণ্টার শব্দ, তাহলে নিশ্চয়ই এই মন্দিরের মধ্যেই কোনো ঘরে পুজো হচ্ছে। এই কথা মনে হতেই ওই 6 জন ছেলে উঠে দাঁড়ালো। ওদের মধ্যে 3 জনের টর্চ ছিল। একজন বলল, চল না, ভেতরের দিকটা একবার চুপি চুপি ঘুরে দেখে আসি, কোথায় কি পুজো হচ্ছে। যতগুলো ঘর ওই মন্দিরের ভেতরে ছিল, সব ঘরের দরজাই তালা বন্ধ দেখল। ছেলেরা প্রত্যেকটি দরজার গায়ে কান দিয়ে বুঝল, না, এসব ঘরের মধ্যে কোনো আওয়াজ নেই। তবে ঘণ্টার শব্দ আসছে কোত্থেকে? তারপর তারা মন্দিরের পিছন দিকে যেতেই তাদের মনে হলো যেন ঘণ্টার আওয়াজটা এখানে স্পষ্ট। টর্চের আলোয় দেখল সেখানে একটা ঘর রয়েছে এবং ঘরের দরজাটাও আধ খোলা অবস্থায় রয়েছে। ছেলেরা এবার আরও হুঁশিয়ার হলো। ঘরটার মধ্যে কোনো লোকজন থাকতে পারে বলে তাদের মনে সন্দেহ হওয়ায় তারা অন্ধকারের মধ্যে গা মিশিয়ে নিশ্চুপে অনেকক্ষণ অপেক্ষা করল। কিন্তু ওই ঘরটাও জনশূন্য রয়েছে। এ ব্যাপারে শেষ পর্যন্ত নিশ্চিন্ত হয়ে তারা সকলে ধীরে ধীরে ওই কক্ষে প্রবেশ করল। ভিতরে কি আছে এটাই তারা দেখতে চায়। কিন্তু ঘরটার মধ্যে ঢুকতেই ঘণ্টার শব্দ আরও স্পষ্ট হয়ে উঠল। এবার তারা বুঝল ওই ঘরের মধ্যেই ঘণ্টার ধ্বনির রহস্য লুকিয়ে আছে। টর্চের আলোয় তারা মেঝেতে একটা বিরাট চৌকো ভারী লোহার পাত দেখতে পেল। লোহার পাতটা দেখে তাদের মনে কেমন যেন সন্দেহ জাগল। খুব সন্তর্পণে পাতটার দিকে এগিয়ে একজন সেটাকে টেনে সরাবার চেষ্টা করল। কিন্তু সেটা এত ভারী, একজনের পক্ষে টেনে সরানো সম্ভব নয়। তখন তারা কি করল? 4 জনে ধরে সেটাকে এমন সাবধানে টানতে লাগলো যাতে কোনো রকম শব্দ না হয়। খানিকটা টানতেই একটা গর্তের মুখ তারা দেখতে পেল এবং সেই ঘণ্টার শব্দ একেবারে স্পষ্ট হয়ে উঠল। বুঝল এই ঘরের নিচেকার কোনো চোরা কুঠুরিতে ঘণ্টা বাজছে এবং সেই ঘরে যাওয়ার এটাই হলো গুপ্ত দ্বার। ছেলেরা রহস্যের গন্ধ পেল। এমন গুপ্ত কক্ষে পুজো আচ্চা করার কারণ কি? নিগূঢ় কারণ নিশ্চয়ই কিছু একটা আছে এবং সে কারণ জানবার জন্য তাদের সকলকার ডান পিঠে মন আনচান করে উঠল। তারা সেই লোহার পাতটাকে আরও খানিকটা সরিয়ে গুপ্ত দ্বার সম্পূর্ণ উন্মুক্ত করে ফেলল। তাদের নজরে পড়ল কয়েক ধাপ সিঁড়ি সোজা নিচের দিকে নেমে গিয়ে ডান দিকে বেঁকে গেছে। গুপ্তকক্ষে যে আলো জ্বলছে তারই আলোয় আলোকিত হয়ে আছে সিঁড়ির বাঁকের মুখটা। ফলে সমস্ত সিঁড়িটাই মোটামুটিভাবে দেখতে পাওয়া যাচ্ছে।
অতঃপর ছেলেরা মুহূর্তকালের জন্য একবার চুপি চুপি যুক্তি করে স্থির করে নিল যে তারা নিঃশব্দে সিঁড়ি বেয়ে খানিকটা নিচে নেমে দেখে আসবে কী ধরনের পুজো ওখানে হচ্ছে, যে পুজোর জন্যে এত গোপনীয়তার প্রয়োজন। সিঁড়ির সেই বাঁক অবধি নেমে ছেলেরা সন্তর্পণে ডান দিকে দৃষ্টিপাত করে যা দেখতে পেল তাতে তারা ভয়ে বিস্ময়ে একেবারে হতভম্ব হয়ে গেল। তারা দেখল দরজা জানালা বিহীন মাঝারি আকারের একখানি ঘর। ঘরখানার একপাশে হাত তিনেক লম্বা এক কালী প্রতিমার সামনে একজন ভয়ঙ্কর দর্শন তান্ত্রিক কাপালিক পূজায় মগ্ন। তার আশেপাশে কয়েকজন চেলা চামুন্ডা দাঁড়িয়ে রয়েছে। তাদের মধ্যে দুজন একটি 10-12 বছরের বালককে ধরে আছে, আর একজনের হাতে রয়েছে একটি ছিন্নধার খড়গ। এছাড়া ঘরখানার একটি কোণে জড়ো করা ছিল কয়েকটি সুতীক্ষ্ণ বর্ষা এবং আরও গোটা চারেক খড়গ। ছেলেরা বুঝল সেই মন্দিরের আসল পূজা এখানেই হয় এবং নরবলি পর্যন্ত হয়ে থাকে। ইতিমধ্যে কাপালিক পূজা শেষ করে আসন ছেড়ে উঠে দাঁড়ালো এবং ঘাতকের দিকে চেয়ে ইশারায় বলির নির্দেশ দিল। ইশারা পেয়ে ঘাতক খাড়াটাকে শক্ত করে বাগিয়ে ধরল, আর সেই চেলা দুজন বালকটিকে নিয়ে এগিয়ে গেল প্রতিমার সামনে। এরপরের আনুমানিক মর্মান্তিক দৃশ্যটি দেখবার জন্যে গায়ের সেই ছেলেরা আর সেখানে অপেক্ষা করেনি। কোনো সুস্থ মানুষের পক্ষেই এ দৃশ্য দাঁড়িয়ে দেখা সম্ভব নয়। ওই অসহায় বালকটিকে বাঁচাবার জন্য সে সময় ছেলেগুলোর মনে প্রচণ্ড একটা উত্তেজনা জেগে উঠেছিল বটে, কিন্তু তারা বুঝেছিল যে বাধা দিতে গেলে ওই সশস্ত্র দুর্ধর্ষ কাপালিকগণের হাতে তাদের মৃত্যুবরণ করতেই হবে। তাই তারা আবার চুপি চুপি উপরে উঠে এসে লোহার পাতটা আগেকার মতোই চাপা দিয়ে রেখে গায়ে ফিরে গিয়েছিল। কিন্তু ওই হিংস্র নরঘাতক কাপালিকদের কথা তারা ভুলতে পারল না। ওই কাপালিকরা ইতিপূর্বে কত যে শিশু হত্যা নরহত্যা করেছে তার হয়তো ইয়ত্তা নেই, তবে ওই সব বলি ওরা ছেলে চুরি যাওয়ার অপবাদের জন্য আশেপাশের গা থেকে জোগাড় করত না। তা যদি করত তাহলে আমাদের গায়ের মধ্যে ভীষণ একটা হইচই পড়ে যেত, কিন্তু সেরকম কিছু শোনা যায়নি কোনো দিন। ওরা নিশ্চয়ই কোনো দূর দেশ থেকেই বলি জোগাড় করত। যাই হোক, ভবিষ্যতে আর যাতে তারা কোনো মানুষ খুন করতে না পারে, ছেলেরা তার যথাযথ প্রতিকার করবার জন্য বদ্ধপরিকর হয়ে উঠল। নির্জনে অনেকক্ষণ ধরে যুক্তি করে তারা স্থির করল যে ওই কাপালিক ও তার চেলাদের সকলকে তারা হত্যা করবে, এবং কিভাবে হত্যা করবে তারও একটা সাংঘাতিক উপায় স্থির করে ফেলল। দিন 6-7 পরই একদিন রাত 10টা নাগাদ তারা আবার ওই মন্দিরের নিকটে এসে পৌঁছল। তাদের সঙ্গে বড় বড় 2 টিনের 2 টিন পেট্রোল। এসব ব্যাপার তখনও পর্যন্ত তারা গায়ের কোনো লোককেই জানায়নি, জানিয়েছিল কাপালিকদের হত্যা করার পরে। মন্দিরের নিকটবর্তী বড় একটা ঝোপের আড়ালে লুকিয়ে অনেকক্ষণ পর্যন্ত তারা মন্দিরটার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেও কোনো জনমনীষীর সাড়া শব্দ পেল না। তখন তারা নিঃশব্দে মন্দিরের চালাতে গিয়ে উঠল। তারপর পিছন দিকের সেই ঘরখানার নিকট হতেই তাদের কানে ঘণ্টার চাপা আওয়াজ ভেসে এলো। এতক্ষণে তারা নিশ্চিন্ত হতে পারল, যাক, পুজো হচ্ছে এবং কাপালিকেরা তাহলে ওই পুজোর ঘরেই আছে। অতঃপর তারা এসে হাজির হলো সেই গুপ্ত দ্বারের নিকট। তাদের এর পরের কার্যকলাপ অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে শেষ হলো। একজন একটু তফাতে সরে গিয়ে দেশলাইয়ের কাঠি জেলে একটা কাগজ ধরালো, আর অন্যদিকে অন্য ছেলেরা লোহার পাতটা সরিয়ে ফেলেই সেই গুপ্ত গহ্বরের মধ্যে 2 টিন পেট্রোল সম্পূর্ণ ঢেলে দিল। তারপর সেই জ্বলন্ত কাগজের টুকরোটা ভেতরে ফেলে দিতেই দপ করে গহ্বরের মধ্যে করাল অগ্নি জ্বলে উঠল
এবং সঙ্গে সঙ্গে গুপ্তকক্ষের দরজাটাও তারা আবার বন্ধ করে দিল সেই লোহার পাতটা দিয়ে। ততক্ষণে গুপ্তকক্ষের মধ্যে কাপালিকদের বীভৎস অন্তিম চিৎকার শুরু হয়ে গেছে, কিন্তু সে চিৎকার অতি অল্পকালের মধ্যেই থেমে গেল। প্রচণ্ড নিস্তব্ধতা নেমে এলো। তারপর শত্রু ধ্বংস করে ছেলের দল বীর বিক্রমে গায়ে ফিরে গিয়ে সকলের কাছে প্রকাশ করেছিল তাদের দুঃসাহসিক কাণ্ড কারখানার কথা। শুনে গায়ের লোক স্তম্ভিত হয়ে গিয়েছিল, কিন্তু এই মন্দিরের ধারে কাছে আগেও যেমন কেউ আসতো না, কাপালিকদের মৃত্যুর পরও কেউ কোনোদিন শখ করে এদিকে আসেনি। সেদিন সেই ছেলেরা যেমন এসেছিল, আমরা আজ যেমন এলাম, তেমন নিতান্ত দায়ে পড়ে হয়তো কেউ কদাচিৎ এখানে এসে থাকতে পারে। গল্প শেষ করে আমি চুপ করতেই অজয় বলল, এমন কাণ্ড? অপর দুই বন্ধু নীরব। হঠাৎ ভয়ে আমার সারা দেহ শিউরে উঠল, সর্বশরীর কুঁকড়ে গেল আমার। হ্যাঁ, বেশ স্পষ্টই শুনতে পাচ্ছি ঘণ্টার শব্দ, যদিও খুব চাপা, তথাপি সাংঘাতিক রকমের স্পষ্ট যেন।